ফকিন্নি একটু এদিকে আয় তো। এই মুহূর্তে রিক্তের এই ডাকটা শুনে নিশির শরীরটা যে কি পরিমাণ রিড়ি করছে তা বলে বোঝানো সম্ভব নয়। নিশি কটমট চোখে তাকিয়ে বলল, আমার নাম নিশি, জাস্ট নিশি। নিশির রাগ দেখে রিক্ত জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, তোকে আর ওইসব নামে ডাকবো না। এখন এদিকে আয়, স্বামীর সেবা কর। পা দুটো বড্ড ম্যাজ ম্যাজ করছে, একটু টিপে দে তো। নিশি ভিতর দিয়ে রাগ কিলবিল করলেও মুখে প্রকাশ করলো না। সুন্দর একটা হাসি দিয়ে বলল, এক্ষুনি দিচ্ছি। রিক্ত চোখ বড় বড় করে তাকালো। নিশি এত সহজে রাজি হয়ে যাবে হয়তো রিক্ত বুঝতে পারেনি। নিশি মেকি হেসে রিক্তের কাছে গেল, পা দুটো সুন্দর করে বিছিয়ে যত সহকারে টিপতে লাগলো। নিশির দৃষ্টি রিক্তের পায়ের উপরে থাকলেও রিক্তের দৃষ্টি সম্পূর্ণ নিশির মুখের উপরে। কি যে দেখে এত, প্রায় 10 মিনিট ধরে নিশি রিক্তের পা টিপছে। এরই মাঝে একটা কথাও বলেনি, কিন্তু নিশি যেটার জন্য এত ভদ্র সাজলো সেটা না বলে কি করে, তাই ধীর স্বরে রিক্তকে ডাকলো। রিক্ত শুনছিস? বল। আমি কালকে বাবার বাড়িতে যাব। আচ্ছা। নিশি এনিয়ে বিনিয়ে বলতে লাগলো, এই যাওয়া আধা ঘন্টার মধ্যে এসে পড়ার যাওয়া না। আমি ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকতে চাই। রিক্ত ফট করে উঠে বসলো। নিশির সামনে থেকে পাগুলো সরিয়ে নিয়ে বলল, অসম্ভব। নিশি চেহারায় কাঁদো কাঁদো করে বলল, কেন যাই না? রিক্ত চোখ রাঙিয়ে বলল, একদম ন্যাকামি করবি না। আমিও তো বলি হঠাৎ এত সভ্য হয়ে গেলি কি করে? মনে মনে তাহলে এই ছক করছিলি? নিশির এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই সবসময় এরকম করিস। আমি যাবই, তোর কি? আজকের থাপ্পড়টা ভুলে গেছিস? কানের নিচে এমন একটা দিব যে আধা ঘন্টার জন্য যাওয়াও ভুলে যাবি। নিশি এবার জোরে জোরে ফুপাতে লাগলো। চোখের পানি গাল বেয়ে পড়ছে আর হাতে উল্টো পিঠ দিয়ে মুছে ফেলেছে। রিক্তকে বড্ড বিরক্ত দেখালো। নিশিকে এক ধমক দিয়ে বলল, কান্না ছাড়া আর কিছু বুঝিস তুই? অনেক রাত হয়েছে, লাইট অফ করে আয়, ঘুমাবো। নিশি কিছু করতে না দেখে রিক্ত নিজেই উঠে লাইট বন্ধ করে ড্রিম লাইট চালিয়ে এলো। মালিশে শুয়ে নিশিকেও হাঁচকা টানে তার বুকে নিয়ে ফেললো। এক হাতে মাথায় হাত বোলাতে বোলাতে অপর হাতে নিশির চোখের পানি মুছে দিয়ে বলল, ঘুমা। রিক্তের সফট ব্যবহারে নিশি এবার শব্দ করেই কাঁদতে লাগলো। অভিমানী সুরে বলল, তুই সবসময় আমাকে মারার হুমকি দিস, বকিস, ধমক দিস। তোর থাপ্পড় খেয়ে এখনো আমার গলা ব্যথা করছে। রিক্ত নিশির সেই গালে গভীর করে চুমু বসালো। অন্যায় করেছিস তাই শাস্তি পেয়েছিস। তোকে তো আরো কিছু করা উচিত ছিল, কিন্তু মার জন্য বেঁচে গেলি। তবে তোর রাগটা আমি অন্য কারোর উপর ঝেড়ে ফেলেছি। নিশির চোখ ছোট ছোট করে তাকালো। মানে কাকে কি করেছিস তুই? তোর এক্স নিলয়ের সাথে দেখা হয়েছিল আজকে। এমনিতেই মাথা গরম ছিল, এই বেটা এসে আবার উল্টাপাল্টা কথা বলে আরো মাথা গরম করে দিল, তাই একটু উত্তম মাধ্যম দিয়েছি। কি? ও ও, ঠিক আছে তো? হ্যাঁ সবই ঠিক আছে, শুধু সামনের পাটি থেকে দুটো দাঁত পড়ে গেছে। নিশির আশ্চর্য হওয়ার সীমানা রইল না। আর কত আশ্চর্য হবে সে। রিক্ত নিশিকে সান্ত্বনা দিয়ে বলল, আরে তুই এত আশ্চর্য হচ্ছিস কেন? ওর বাপের টাকা আছে, বিদেশ থেকে দাঁত এনে লাগিয়ে ফেলবে, ডোন্ট ওয়ারি। তুই আসলে কি দিয়ে তৈরি বলতো? বেচারার এমন বাজে অবস্থা করে বাড়িতে এসে বউকে বুকে নিয়ে শুয়ে আছিস। তাহলে কি ওকে কোলে করে নিয়ে আদর করব? ওই বাস্টার্ডের সাহস হয় কি করে তোকে নিয়ে বাজে কথা বলার? শুধু তো দাঁত ভেঙেছি, রাকিবরা না থাকলে পুরো ওকেই ভেঙে গুড়িয়ে দিতাম। নিশি একের পর এক শুকনো ঢোক গিলতে লাগলো। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। পরদিন সকাল সকাল নিলয়ের বাবা মা নিলয়কে নিয়ে রিক্তদের ফ্ল্যাটে এসে হাজির। নিশি তার ফুপির সাথে রান্নাঘরে সকালের নাস্তা রেডি করছিল। নিলয়ের বাবা মায়ের ঝগড়ুটে রূপ দেখে তাজ্জব বনে গেল নিশি। রিক্তের মা সন্দিহান হয়ে দাঁড়িয়ে থাকলেও নিশি বুঝে গেছে ওদের এখানে আসার কারণ। নিলয়ের হাতে পায়ে মুখেও ব্যান্ডেজ। নিলয়ের মা এসে চেঁচামেচি শুরু করলেও কোথায় কোথায় এই বাড়ির বদমাস ছেলেটা কোথায়? নীলার মায়ের চিৎকার শুনে রিক্তের মা দ্রুত রান্নাঘর থেকে বের হলো। ঘরের ভিতরে রিক্তের বাবাও ছিল, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে তিনি ছুটে আসলেন। নিশি ভয়ে কাঁপছে। নিলয়ের বাবারা বিত্তশালী লোক, যদি কোনো কেস টেস করে দেয় সহজে ছুটানো মুশকিল। রিক্তের বাবাকে দেখে নিলয়ের মায়ের পাশাপাশি এবার নিলয়ের বাবাও চেঁচামেচি শুরু করলো। এই যে বেন সাহেব, আপনার ছেলের সমস্যা কি? আমার ভদ্র ছেলেটা কিভাবে মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছে কেন?
রাস্তাঘাটে কি ছেলেকে মারামারি করতে পাঠান? রিক্তের বাবা নিলয়কে দেখে বিস্মিত কণ্ঠে বললেন। ওকে এভাবে রিক্ত মেরেছে? এবার নিলয়ের মা চেঁচিয়ে উঠল। নয় তো কি, আমার ভোলা ভালা সহজ সরল ছেলেটা রাস্তায় একা পেয়ে যেভাবে পেরেছে সেভাবে মেরেছে। মারতে মারতে দুটো দাঁত ফেলে দিয়েছে। ওই ছেলে, ওই তুই মানুষ না জানোয়ার? রিক্তকে জানোয়ার বলার রিক্তের মা ফুঁসে উঠল। ভদ্রভাবে কথা বলুন বেআইন। এমনি এমনি আমার ছেলে আপনার ছেলেকে কেন মারবে? সে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। ছেলের হয়ে সাফাই গাইবেন না বলে দিচ্ছি। কথায় কথায় লেগে গেল তুমুল ঝগড়া। নিলয়ের মা এমনিতেই ঝগড়ুটে মহিলা। রিক্তের বাবা আর নিলয়ের বাবা কখন থেকে ওদের ঝগড়া থামানোর জন্য বলছে, কিন্তু কে শুনে কার কথা। নিশি এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নিশির পাশেই জয়। সে নিলয়ের মাকে এভাবে রিক্তের মায়ের সাথে লাগতে দেখে বারবার প্রতিবাদ করতে চাইছে। নিশিও হাত ধরে আটকে রেখেছে। রুমে বেঘরে ঘুমাচ্ছিল রিক্ত। বাইরে থেকে এত শোরগোল শুনে সেও ঘুম থেকে ভেঙে উঠে আসলো। গভীর স্বরে বলল, কি হয়েছে? এত চেঁচামেচি কেন বাড়িতে? রিক্তকে দেখে নিলয়ের মা তেলে বেগুনে জ্বলে উঠল। রিক্তের মাকে রেখে ভদ্র মহিলা এখন রিক্তর দিকে তেড়ে গেছে। এই ছেলে, এই ছেলে, আমার ছেলেকে এভাবে মেরেছিস কেন? আপনার ছেলে যে খুব সাধু, এই জন্য। হ্যাঁ সাধুই তো। তোকে কি করেছে হ্যাঁ আমার ছেলে? তুই কেন মেরে আমার ছেলের দুটো দাঁত ফেলে দিবি? সে আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলেছে। ও, তাহলে সবকিছু এই কালনাগিনীর জন্য? এই কালনাগিনীর জন্য আগেও আমার ছেলে মার খেয়েছে। ওকে তো আমি। নিলয়ের মা এতটুকু বলে নিচের দিকে তেড়ে আসতে নিলে রিক্ত ঘর কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল। খবরদার, ওর দিকে এক পা এগিয়েছেন তো আপনার পা আর পায়ের জায়গায় থাকবে না। রিক্তের হুঙ্কার শুনে নিলয়ের মায়ের সাথে নিলয়ের বাবারও কেঁপে উঠল। বাড়ির মেন দরজায় এতক্ষণে আশেপাশে ফ্ল্যাটের মানুষজন ভিড় জমে গেছে। নিলয়ের বাবাও রিক্তের বাবাকে এটা সেটা বলে কথা শোনাচ্ছে। ওরা নাকি কাল রাতেই পুলিশ কেস করত, কেবল আত্মীয় বলে ছেড়ে দিয়েছে। রিক্তের বাবাকে এত হুমকি ধমকি দিয়ে কথা বলছে যে রিক্ত আরও রেগে গেল। নিলয়ের বাবাকে কিছু বলতে যাবে, কিন্তু নিজের বাবার জন্য পারল না। ঘটনাটা বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে বিধায় রিক্ত নিলয়ের দিকে চোখ লাল করে তাকালো। হুঁশিয়ারি কণ্ঠে বলল, তুই যদি এই মুহূর্তে তোর বাবা মাকে নিয়ে এখান থেকে না যাস, আই সোয়ার আমি তোর সব লিংক ভাইরাল করে দিব। নিলয়কে দেখা গেল প্রচুর ভয় পেতে। এইসব অটোমেটিক ঘামতে শুরু করলো। এক প্রকার হাতে পায়ে ধরে সে তার বাবা মাকে এখান থেকে নিয়ে চলে গেল। নিলয়ের বাবা মা চলে যেতেই রিক্তের বাবা গিয়ে ঘরের মেন দরজা বন্ধ করে দিল। প্রচণ্ড ক্ষেপে রিক্তর দিকে তেড়ে এসে জিজ্ঞাসা করলো, তুই কি আমাদের বাড়িঘরে থাকতে দিবি না? তোর জন্য কি রাস্তাঘাটে বেরও হতে পারবো না? ওই ছেলেকে এমনভাবে মেরেছিস কেন? ছোট আছিস এখনো যে তোর জন্য বাড়িতে নালিশ আসে? রিক্ত কোনো কথা বলছে না। রিক্তের বাবা বেশ কিছুক্ষণ রিক্তের উপরে চেঁচামেচি করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। নিজের বাবার মুখের উপরে রিক্তকে একটা কথাও বলতে দেখা গেল না। সে চুপচাপ বাবা যা বলেছে শুনে গেছে। রিক্তের বাবা চলে যেতেই রিক্তের মা বকাবকি শুরু করলো, কিন্তু রিক্ত তার মায়ের কথা কানে না তুলে ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এবার রিক্তের মাও রেগে মেগে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। নিশি আর জয় দর্শকের মতো শুধু ওদের কাহিনী দেখে গেল। সকালের নাস্তাটা আর করাই হলো না ওদের। বেশ কিছুদিন চলে গেল। ওই দিনের পর আশেপাশের মানুষের সাথে দেখা হওয়ার যেন দায় হয়ে গেছে নিশির। নিশি শপিংয়ে বের হয়েছিল আজকে তার ফুপির সাথে। ফেরার পথে কিছু মানুষ নিশির দিকে এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল নিশি কোনো মঙ্গল গ্রহের প্রাণী। কয়েকজন মহিলা তো রিক্তের মাকে উদ্দেশ্য করেই বলেই ফেলল, কি গো, এমন মেয়েকে কেন ছেলের বউ করেছো? এমনিতেই ছেলের থেকে শুনলাম মেয়ের বয়স বেশি, নাকি ভাইয়ের মেয়ে বলে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দোষ ঢাকতে চাইছো? কেউ কেউ তো আবার ওই দিনে নিলয়ের বাড়িতে আসা নিয়েও কথা তুলছে। রিক্তের মা শুধু কোনো মতে কথাগুলো এড়িয়ে নিশির হাত ধরে টেনে নিয়ে বাড়িতে এসেছে। কিন্তু যতই এড়িয়ে চলে আসুক না কেন, কথাগুলো নিশির মনে বেশ দাগ কেটেছে। বাড়িতে এসে আড়ালে মুখ লুকিয়ে প্রচুর কেঁদেছে। মানুষের কথার আঘাত বড্ড তিক্ত, সহ্য করার মতনই না। প্রায়ই এইসব মানুষের নানান ধরনের কথা শুনতে হয় নিশিকে। বাবা চাচাদের নাম ডাক থাকলেও মেয়ে বলে কেউ কথা শোনাতে পিছু হয় না। সবচেয়ে বেশি কথা শুনতে হয় বিয়ের দিন পালিয়ে যাওয়া নিয়ে। এতগুলো দিন বাদে এসেও নিশি মানুষকে এটা বোঝাতে পারেনি সে পালিয়ে যায়নি।
আজ যেন রিক্তের উপর রাগটা নিশির আরো বেড়ে গেল। না, সে নিশির সাথে এমনটা করতো, আর না নিশিকে মানুষের এত কটূক্তি শুনতে হতো। প্রায় বিকেল থেকে নিজেকে ঘরবন্দি রেখে রাত 11টার দিকে দরজা খুলল নিশি। এরই মাঝে রিক্তের মা এসে দেখে গেছে বহুবার, অনেকবার বোঝানোও ট্রাই করেছে, কিন্তু নিশি নিজেরই মতোই ছিল। কাঁদতে কাঁদতে চোখ গাল ফুলিয়ে ফেলেছে, তাই একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে, যেন মুখের ফোলা ভাবটা কিছুটা হলেও কবে। তবু নাক আর চোখটা অনেকটা লালচে হয়ে আছে। নিশির দরজা খোলার শব্দ হয়তো রিক্তের মায়ের কানে গেল। ওনাকে দেখা গেল সাথে সাথে খাবার নিয়ে ছুটে নিশির রুমে আসতে। নিশি খাবে না বলার আগেই রিক্তের মা চোখ রাঙিয়ে এক ধমক দিল। একদম অনীহা দেখাবি না, সারাদিন ধরে কিছু খাসনি। রিক জানতে পারলে আস্ত রাখবে না। নিশি অসহায় চোখে তাকিয়ে বলল। খেতে একদমই রুচি হচ্ছে না ফুপু। রিক্তের মা নিশির মাথায় হাত বুলিয়ে বলল। আমি খাইয়ে দিচ্ছি মা, এইসব মানুষের কথা কানেও তুলতে নেই। তুই একবেলা না খেয়ে থাকলে ওরা এসে তোকে খাবার দিয়ে যাবে না। তুই ওদের কথা ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলেও ওদের কিচ্ছু যাবে আসবে না। ওরা তো কুটিয়ে কুটিয়ে তোর কোনো দোষ না দেখলেও সেটা বের করতে ব্যস্ত হয়ে পড়বে। রিক্তের মায়ের কথায় নিশি আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নাক টেনে বলল। ওরা সব সময় আমাকে এভাবে কথা শোনায় ফুপি। ওদের জন্য আমি বাড়ি থেকে বেরও হতে পারি না, কলেজেও যেতে পারি না। কি আর করা যাবে বল, আমরা তো আর ওদের মুখ বেঁধে রাখতে পারি না। পাড়ার প্রতিবেশীরা কিছুদিন এরকমই করবে, আস্তে আস্তে নিজে থেকেই চুপ হয়ে যাবে। এখন হা কর, একটু খেয়ে নে। রাত কয়টা বাজে খেয়াল আছে? নিশি অল্প কিছুটা খেয়ে রিক্তর মাকে জিজ্ঞাসা করলো। তুমি খেয়েছো? না, তোর ফুপার সাথে খাবো এখন। ঠিক আছে, যাও গিয়ে খেয়ে নাও, আমি আর খাবো না। তা খাবি কেন? বেশি খেলে ক্ষতি হয়ে যাবে না? নিশি মৃদু হাসলো। রিক্তের মা ভাতের প্লেটটা নিয়ে দাঁড়িয়ে বলল। আমার ঘর থেকে জামাগুলো এনে পরে দেখ, গায়ে ঠিকঠাক ফিট হয় কি না। নিজে পছন্দ করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনলি, অথচ বাড়িতে এসে সেই যা মন খারাপ করে দরজা আটকে বসে রইলি। বেচারা কাপড়গুলো তোকে মিস করছিল, বারবার বলছিল আমাদের মালিক কোথায়, আমাদের এখনো তার ঘরে নিয়ে যাচ্ছে না কেন। রিক্তের মায়ের কথা বলার ধরন দেখে এবার নিশি শব্দ করেই হেসে দিল। মূলত নিশির মন খারাপ ভালো করার জন্যই রিক্তের মা কথাগুলো বলছিল। নিশি রিক্তের মায়ের ঘর থেকে শপিং ব্যাগগুলো এনে ড্রেসগুলো মেলে মেলে দেখতে লাগলো। এগুলো দেখে নিশির মন অনেকটাই ভালো হয়ে গেল। প্রতিটা ড্রেসই নিশি নিজের পছন্দ করে কিনেছে। ধরতে গেলে রিক্তের মা জোর করেই তাকে শপিং করাতে নিয়ে গেছিল। মূলত টুকিটাকি সংসারের কিছু জিনিস আর তাদের শাশুড়ি বৌমার জন্য কিছু শপিং করতেই গেছিল আজকে। বেশিরভাগ ড্রেসই নিশির জন্য কেনা। প্রায়ই নিশিকে বাসায় শাড়ি পরতে হয়, তাই রিক্তের মায়ের পছন্দে বেশ কয়েকটা শাড়িও কিনা হয়েছে আজকে। এর মধ্যে একটা শাড়ি নিশির অত্যাধিক পছন্দ হয়েছে, হালকা গোলাপি রঙের মসৃণ শাড়িটি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়িটি গায়ে মেলে ধরতেই নিশির ঠোঁট প্রাণবন্ত একটা হাসি ফুটে উঠল। ইচ্ছে করলো শাড়িটা এখনই একবার পরে দেখবে। নিশি আবারও মনের ইচ্ছা অপূর্ণ রাখে না। দ্রুত বিছানার উপর থেকে সব ড্রেসগুলো গুছিয়ে আলমারিতে রেখে চটপট শাড়িটা পরে ফেললো। ভেজা চুলগুলো আছড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে দিল। চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, অতটাও মন্দ লাগছে না ওকে। গলায় স্বর্ণের চেন আর হাতের চুড়িগুলোর জন্য পারফেক্ট নতুন বউ লাগছে। কালার ফলে নাকের লাল আওয়াটা এখন যায়নি, পুরো ব্লাশনের মতো দেখাচ্ছে। আয়নায় নিজেকে দেখে নিশির নিজেরই ভীষণ লজ্জা লাগছে। বারবার শাড়িটা ঘুরে ফিরে দেখছে, শাড়ির আঁচল একবার মাথায় দিচ্ছে আর একবার নামিয়ে ফেলছে। অতিরিক্ত কান্নার ফলে মাথাটা হালকা ব্যথাও করছে তার, কিন্তু নিশি ওইদিকে পাত্তাও দিচ্ছে না। শাড়ি নিয়ে রংঢং শুরু করেছে কখন থেকে। নিশি আকস্মিক কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জমে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় রিক্তের প্রতিচ্ছবি দেখতেই চমকে উঠল ও আবারও কখন আসলো? আরও পরে না আসার কথা ছিল, আজ এত দ্রুত আসলো যে? নিশি চিন্তা ভাবনার মধ্যে রিক্তের হাত নিশির পেট জুড়ে বিচরণ করছে। রিক্তের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস নিশির ঘাড়ে পড়ছে, পরপর সেখানে নরম ঠোঁটের স্পর্শ ভরে যাচ্ছে। গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে নিশি।
সমস্ত শরীর শিরশির করছে ওর। নিশি কোনো মতে আমতা আমতা করে বলল। তুই কখন এলি? রিক্ত নিশির কথার উত্তর না দিয়ে অন্য কথা বলল। তুই এত সুন্দর কেন নিশি? 10 মিনিট ধরে তোকে এভাবে দেখে যাচ্ছি, অথচ তৃপ্তি মিটছে না। পাগল হয়ে যাচ্ছি আমি। তোকে ছাড়া এত দূর কিভাবে থাকবো ভাবতেই হৃৎপিণ্ড অসাড় হয়ে আসছে আমার। নিশি কাঁপা কাঁপা হাতে নিজের পেটের উপরে রাখা রিক্তের হাত খামচে ধরেছে। ভয়ার্থ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। স্বস্তির শ্বাস ফেলল দরজা বন্ধ দেখে। রিক্ত কখন এসেছে, কখন দরজা বন্ধ করেছে, আর কতক্ষণ ধরেই তাকে দেখছে নিশি কিছুই বুঝতে পারেনি। এদিকে রিক্তের ছন্নছাড়া স্পর্শ বেড়ে চলেছে। তার অস্থির ঠোঁট নিশির ঘাড় গলায় ছুঁয়েছে। পরপর কানে ঠোঁট ছুঁয়ে গভীর স্বরে তাকে ডাক দিল। নিশি। রিক্তের এমন গভীর স্বরের ডাক শুনে নিশির শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। বুকের ভিতরে মনে হচ্ছে তুফান চলছে। রিক্ত ভরাট কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইউ নাও নিশি। নিশির সমস্ত শরীর ঝিমিয়ে উঠল। মুখ খোলা কিছু বলার আগেই রিক্ত নিশি ওষ্ঠজোড়া তার ওষ্ঠের মাঝে নিয়ে নিল। ওর মাদের মতো কিস করতে করতে এক ঝটকায় নিশিকে কোলে তুলে নিল। খাটের দিকে অগ্রসর হয়ে নিশিকে কোলে নিয়ে সেখানে বসলো। হালকা একটু ছাড়া পেতেই ঘন ঘন শ্বাস নিয়ে মুখ খুলল নিশি। খাবি না? খাচ্ছি তো বলে সে পুনরায় নিশির ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মেলালো। এবার আগের তুলনায় অনেকটাই সফটলি কিস করছে রিক্ত। এদিকে নিশি কোনো খাবারের কথা বললেও রিক্ত যেন বুঝেও না বোঝার ভান করছে। নিশি সকাল সকাল গোসল সেরে ভেজা কাপড় নিয়ে ছাদে উঠেছে কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য। ওঠার পর এখানে অন্য বিল্ডিংয়েরও আরও কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হলো তার। সকলেই নিশির দিকে কেমন জানি বাঁকা চোখে তাকাচ্ছে। নিশি ওদের তাকানো তোয়াক্কা না করেই নিজের মতো করে কাপড় নাড়তে লাগলো। একটা মেয়ে কখন থেকে নিশিকে দেখে মুখ লটকাচ্ছে। নিশির আশেপাশে ঘুরে ফিরে তাকে ইঙ্গিত দিয়ে এটা সেটা বলছে। মেয়েটাকে নিশি চিনে, সাদিয়া। এই বিল্ডিং এ আসার পর থেকেই এই মেয়ে নিশির পিছনে পড়ে আছে। মূলত ও রিক্তকে পছন্দ করে। রিক্তদের উপরতলার ফ্ল্যাটে ভাই ভাবির সাথেই থাকে। রিক্তর প্রতি ওর আচরণ আর নিশির প্রতি ওর খুবই সেটা স্পষ্ট প্রমাণ। তাছাড়া ও যেভাবে নিশিকে ঠেস দিয়ে কথা বলে তাতে এটাই করে বোঝায় বাকি নেই। রশিতে রিক্তর ভেজা শার্টগুলো নাড়ছিল নিশি। সেই মুহূর্তে সাদিয়া নিশিকে উদ্দেশ্য করে মুখ বাঁকিয়ে বলতে লাগলো, নেহাতি রিক্ত ভাইয়া ভালো মানুষ, তাহলে কি এমন একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভেবে নেয়? আর যদি রিক্ত ভাইয়া একে অনুগ্রহ করে বিয়ে না করতো তাহলে ঠিকই এর জায়গায় আমি থাকতাম। রিক্ত ভাইয়ার কাপড় চোপড়ের থেকে শুরু করে তার সমস্ত কিছুর ওপর আমার অধিকার থাকতো। আমার মতো একটা সুন্দরী মেয়েকে রিক্ত ভাইয়া কখনো অবজ্ঞা করতে পারতো না। নিশি মেয়েটার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিল। ভদ্র কণ্ঠে বলল, তা বোন, এতদিন কি ঘোড়ার ঘাস কাটছিলে? পটাতে পারোনি? তোমার মতো এমন আসমানের পরী রেখে সে কেন আমার দিকে আসলো? নিশ্চয়ই আমি এত সুন্দরী নই। বাধ্য হয়ে গিয়েছে। তোমার বাবা চাচার দাপট দেখিয়ে তোমার সাথে ওর বিয়ে দিয়েছে। বললাম না রিক্ত ভাইয়া ভালো মানুষ, তাহলে তোমার মতো এমন কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করবে? থাপ্পড় চিনো? এক থাপ্পড়ে ছাদ থেকে ফেলে চ্যাপটা বানিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন আমাকে বিয়ে করেছে। সে বাধ্য হয়েছে নাকি আমি বাধ্য হয়েছি? আরেক দিন যদি আমাকে এসব উল্টাপাল্টা কথা বলতে আসো তাহলে দাঁত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। ফালতু মেয়ে মানুষ। বলে নিশি গট গট করে ছাদ থেকে নেমে পড়ল। রুমে ঢুকে বিছানায় বসে সামনে ফুঁসতে লাগলো। গা একদম জ্বলে যাচ্ছে তার। তার থেকে বয়সে ছোট মেয়ে তাকে কথা শোনায়, কত বড় সাহস! চুল থেকে ভেজা গামছাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল নিশি। দুই হাতের সামনে কচলাতে কচলাতে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কমছে না। ঋতু এখনো উল্টো হয়ে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশি গিয়ে ওর পাশে দাঁড়ালো। ঋতুর উন্মুক্ত পিঠে হাত রেখে ওকে ডাকতে লাগলো, এই ওঠ। রিক্তকে উঠতে না দেখে ধাক্কাতে লাগলো নিশি। রিক্ত ওঠ, এই রিক্ত। রিক্ত নিশির হাত ধরে হ্যাঁচকা টানে নিশিকে বিছানায় ফেলে দিল। তাকে নিজের কমফোর্টারের ভিতরে নিয়ে চাপটে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে বউ? নিশি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। ঢোক গিলে একটু স্বাভাবিক হয়েই বলল, তোর সাথে কথা আছে আমার, ওঠ। রিক্ত নিশির গলায় নাক ঘষে বলল, বলো শুনছি। এভাবে না, তুই ওঠ আগে। বলো না শুনছি তো।
আচমকায় নিশি ফুপিয়ে উঠল। নিশির কান্না দেখে রিক্ত হকচকিয়ে গেল। ধরফরিয়ে উঠে নিশি শোয়া থেকে টেনে তুলল। দু হাতে গাল রেখে উদ্বিগ্ন স্বরে বলল। হেই, কি হয়েছে? নিশি এবার হেঁচকে তুলে তুলে কাঁদছে। রিক্ত নিশির চোখের পানি মুছিয়ে দিল। নিশি, এই নিশি, বলো আমায়, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? কে কি বলেছে বল। আমি আর এখানে থাকবো না। থাকবি না মানে? আচ্ছা রিল্যাক্স, কান্না থামা আগে। কি হয়েছে ধীরে সুস্থে বল। জানি না, তুই এই বাসা চেঞ্জ কর। বাসা চেঞ্জ করব, কিন্তু কেন? নিশির চোখ পানিতে ভরে উঠল। এখানকার মানুষগুলো ভালো না, খুব বাজে। আমাকে দেখলেই আজে বাজে কথা শোনায়, কেমন করে তাকায়। আমার আর এসব ভালো লাগছে না রিক্ত, প্লিজ এখানের বাসাটা ছেড়ে দে। রিক্ত নিশির চোখের পানি মুছে দিল। নিশির মাথাটা আলতো করে নিজের বুকে নিয়ে রাখলো। আদরের স্বরে বলল। ছেড়ে দিব, এই মাসের মধ্যেই ছেড়ে দিব। আর কাঁদে না? এই ঠিক 20 দিনের মাথায় রিক্ত সত্যি সত্যি বাসাটা ছেড়ে দিল। নিশি ভাবতেও পারেনি রিক্ত তাদের এত বছরের বাসাটা এভাবে ছেড়ে দিবে। ওই দিন তো শুধু নিশি এমনি কষ্টে অভিমানে এমনটা বলেছিল, এমনকি কথাটা মাথা থেকে ঝেড়েও ফেলে দিয়েছিল। কিন্তু রিক্ত নিশির কথাটা এভাবে মাথা থেকে গেঁথে রেখেছিল যে এই বিল্ডিংয়ের মালিক পর্যন্ত এসে বারবার রিকোয়েস্ট করার পরও রিক্ত বাসাটা ছেড়ে দিয়েছে। 1.5 মাস পর আজ আবারও ডাক্তারের চেম্বারে বসে আছে নিশি। তার পাশে রিক্তর চোখে মুখে এক অন্যরকম উৎফুল্লতা। নিশি অবাক হয়ে আজকে রিক্তকে দেখছে। এর আগে নিশি কখনো রিক্তকে এতটা আনন্দিত হতে দেখেনি, আর না দেখেছে এভাবে খুশিতে চোখ দিয়ে অশ্রু ফেলতে। রিক্ত এখন তার এক হাতে নিশি প্রেগন্যান্সির রিপোর্টটা নিয়ে অন্য হাতে ডাক্তারের সাথে হ্যান্ডশেক করছে। তার চোখে পানি চিকচিক করছে, ঠোঁট চমৎকার হাসি। নিশির হাতও নিজের পেটের উপরে। ওই দিনের থেকে আজকের অনুভূতিটা ভিন্ন, একেবারে অন্যরকম। বাবা হবে জানতে পেরে কোনো ছেলে যে এতটা আনন্দিত হতে পারে তা নিশি রিক্তকে না দেখলে কখনোই জানতো না। বাড়ি ফেরার পর রিক্ত খুশিতে তার মাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। এত বড় ছেলে হঠাৎ এমন কান্না দেখে রিক্তের মা চোখে পানি নিয়ে হেসে দেন। রিক্তের পিঠে হালকা চাপড় মেরে রসিকতার স্বরে বললে। এত বড় হয়ে গেছিস, বাপ হবি কিছুদিন পর, আর এখন বাচ্চাদের মতো কাঁদিস। ছি, তোর বাচ্চা এসব শুনে কি বলবে? নিশি জানে না রিক্তের কি হলো। রিক্তের মায়ের কথা শুনে সে আগের তুলনায় আরো জোরে কেঁদে দিল। ঘরে আজ সকলেই উপস্থিত। নিশি, রিক্তের বাবা, জয়, এমনকি রিক্তের মা নিজেও ভীষণ অবাক হয়েছেন। নিশি হা করে রিক্তকে দেখছে। কোনো ছেলে মানুষ এভাবে কাঁদতে পারে? রিক্তের মা নিজেও হকচকিয়ে গেল। রিক্তের পিঠে হাত রেখে নরম স্বরে বলল। কি হয়েছে রিক? রিক্ত ভাঙা স্বরে বলল। নেক্সট উইকে ফ্লাইট মা, ভিসা কাগজপত্র সব রেডি। আমার তোমাদের ছেড়ে, নিশিকে ছেড়ে, আমাদের না আসা অতিথিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ভীষণ কষ্ট হচ্ছে। এবার রিক্তের মা ছেলেকে জড়িয়ে ধরে নিজেই জোরে কেঁদে দিলেন। কতবার বললাম কোথাও যেতে হবে না, দেশে কি কাজের অভাব পড়েছে? এত দূর দেশে যেতে হবে কেন? কি শুনে কার কথা? আমার কথার কি কোনো গুরুত্ব আছে? এবার আমি এতগুলো বছর আমার ছেলে না দেখে কিভাবে থাকবো? রিক্তের মায়ের কান্না থামছে না। রিক্তের বাবা, জয়, ওদের চোখের পানি দেখে রিক্ত নিজেকে স্বাভাবিক করলো। নিজের মায়ের চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটালো। 3 বছরেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। কথাটা বলতে রিক্তের কতটা কষ্ট হয়েছে এটা তার চোখে মুখে স্পষ্ট। রিক্ত দ্রুত পায়ে ঘরে চলে গেল। হয়তো নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে ও। সময় নিয়ে নিশিও ঘরে ঢুকলো। রিক্ত বিছানায় পা ঝুলিয়ে বসে ঘাড় নুইয়ে রেখেছে, তার 2 হাত মাথার পিছনে। নিশি আস্তে করে রিক্তের পাশে গিয়ে দাঁড়ালো। হালকা কেশের মৃদু আওয়াজে বলল। ইচ্ছে না করলে যাওয়াটা কি বেশি প্রয়োজন? রিক্ত ধুম করে জবাব দিল। আমি কখনো কথার খেলাপ করি না। কাউকে যখন বলেছি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো তো দেখাবো, প্রয়োজনে আগুনে পুড়ে শেষ হয়ে যাই না কেন? শেষে কথাটা নিশির চোখের দিকে তাকিয়ে বলল রিক্ত। হঠাৎ করে নিশির বুকটা কেমন মুচড়ে উঠল। কিন্তু কেন? নিশি তো চায় রিক্তের থেকে দূরে থাকতে, তাহলে এত ভার ভার লাগছে কেন ওর? আচমকায় রিক্ত নিশির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। 2 হাতে নিশির কোমর পেঁচিয়ে ধরে পেটে মাথা রাখলো। কামিজের উপর দিয়ে সেখানে হালকা করে চুমু বসালো। মনে হলো কথা বলতে রিক্তর গলা কাঁপছে, তাও রুক্ষ স্বরে বলল। আমি বাজে হতে পারি,
তোর চোখে দেখা সবচেয়ে বাজে হাজবেন্ডও হতে পারি, কিন্তু আমি বাজে বাবা হব না নিশি। রিক্ত নিচে বসা থেকে মাথা তুলে নিশির দিকে তাকালো। রিক্তের চোখের কার্নিশ লাল, বুকের ভিতরটা কেমন জানি ঢিপ ঢিপ করছে নিশির। রিক্ত আবারও বলল, আমার প্রতি ক্ষোভ রেখে বেবিটার কিছু করিস না নিশি, ওর যত্ন নিস, ওকে ভালো রাখিস। হাতটা অটোমেটিক পেটে চলে গেল নিশির। রিক্ত নিশিকে এতটাই নির্দয়ভাবে নিশি কি করে নিজের সন্তানের ক্ষতি করবে। দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। এই এক সপ্তাহে রিক্ত নিশি এতটা যত্ন করেছে যে নিশি না চাইতেও মুগ্ধ হয়েছে বারবার। রিক্ত নিশির সাথে কি কি যে করেছে সেটা নিশি ভুলতে পারে না, কিন্তু রিক্ত এই এক সপ্তাহে নিশির সাথে যে মিষ্টি আচরণগুলো করেছে সেটাও নিশি অবজ্ঞা করতে পারে না। নিশির এমন কোনো চাওয়া পাওয়া আবদার নেই যা রিক্ত পূরণ করে না। কোনো কাজ তো দূর, নিশির নিজের হাতে খেতে পর্যন্ত হয়নি এই কয়দিন। মাঝে মধ্যে নিশি ভাবে কেউ হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হতে পারে। এই আচরণগুলো রিক্ত আগে কেন করলো না? তাহলে তো আর তাকে এতটা সাফার করতে হতো না। শীতকালীন এক স্নিগ্ধ সকাল, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তুলতুলে নরম বিছানায় একই ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছে তারা দুজন। রিক্তের উন্মুক্ত বুকে মাথা রেখে আছে নিশি। গতকাল রাতটা নিশি এত মধুর কেটেছে যে বছরের পর বছর চলে গেলেও এই মুহূর্তগুলোর কথা ভুলবে না সে। হয়তো না ভোলার জন্যই রিক্ত তাকে এই সারপ্রাইজটা দিল। 2 দিন আগে এক অপরূপ সৌন্দর্য ঘেরা জায়গায় নিয়ে এসেছে রিক্ত নিশিকে। সেই জায়গারই একটা রিসর্টের সুন্দরতম রুমের বিছানায় শুয়ে আছে তারা। নিশির মনটা আজকে ভীষণ খারাপ। সারা রাত দুজনের কারোরই ঘুম হয়নি। হয়তো আজ রিক্ত চলে যাবে বলে কাউকে ঘৃণা করতে করতে কি তার প্রতি এতটাই দুর্বল হওয়া যায়? হয়তো যায়। তা না হলে নিশি কিভাবে হলো? নিদ্রাহীন রাতের জন্য দুজনেরই চোখ লালচে হয়ে আছে, কিন্তু নিশির চোখের চেয়েও রিক্তর চোখ বেশি লালচে দেখাচ্ছে। নিশি তো কেবল 2 রাত ঘুমায়নি, কিন্তু রিক্ত এই এক সপ্তাহের একটি রাতও ঠিকভাবে ঘুমায়নি। রোজ সকালে উঠে নিশি দেখে রিক্ত তার দিকে কেমন নেশা বড় চাহনিতে তাকিয়ে আছে। ভোর এখন 5টা কি 5:30। এখান থেকে তারা একটু পরই রওনা দিবে। বাসায় গিয়ে রিক্ত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ওর ফ্লাইট আজ রাতে। নিশি আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। নিশির গায়ে রিক্তের টি-শার্ট। কাল রাতের বিশেষ মুহূর্তগুলোর পর রিক্ত নিজেই এটা পরিয়ে দিয়েছে নিশিকে। এখন আবার শাওয়ার নিতে হবে ভাবতেই গা অসাড় লাগছে নিশির। তাও শরীরকে জোর করে টেনে হিঁচড়ে ওয়াশরুমে নিয়ে গেল। ঠান্ডা ঠান্ডা সকালে ঠান্ডা ঠান্ডা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। রিক্তকে বিছানায় না দেখে খানিকটা ভ্রু কুচকে এলো। কয়েক কদম হেঁটে ব্যালকনিতে এসে দেখে রিক্ত শার্টলেস শরীরের সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার এক হাতে প্যান্টের পকেটে, তার এক হাত প্যান্টের পকেটে আর অপর হাতে সিগারেট। ভীষণ আশ্চর্য হলো নিশি। এর কি শীত লাগে না নাকি? এই ঠান্ডায় খালি গায়ে এইখানে কিভাবে দাঁড়িয়ে আছে? সিগারেট খেতে দেখে এইবার মেজাজটাই খারাপ হয়ে গেল নিশি। রেগে মেগে ওর পিছনে দাঁড়িয়ে এক ঝটকায় সিগারেটটা নিজের হাতে নিয়ে নিল। সাথে সাথে রিক্ত পিছন করে নিশির দিকে তাকালো। নিশি সিগারেটটা সামনে তুলে রাগী সুরে বলল, এটার কতদিন চলবে? রিক্ত কিঞ্চিত হাসলো। যতদিন চালাতে পারি। মানে তুই এটা আর ছাড়বি না? রিক্ত ঠোঁট কামড়ে হেসে নিশির অনেকটাই কাছাকাছি আসলো। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, কেউ তো কখনো ছাড়তে বলেনি, তাহলে কেন ছাড়বো? আশ্চর্য, কারো বললে কেন তোর ছাড়তে হবে? এটা স্বাস্থ্যের জন্য ঠিক না, তুই জানিস না? রিক্ত অবাক হওয়ার ভান করে বলল, আমার স্বাস্থ্যেরও খেয়াল রাখিস তুই? বাহ। নিশি বোকা বনে গেল। রিক্ত মিটমিটিয়ে হাসছে। নিশির রাগ উঠে গেল, আর কিছু বলবেই না। নিশি চলে যেতে নিচ্ছিল, রিক্ত পিছন থেকে হাত টেনে ধরল। রাগ করিস না, আর খাবো না। এমনিতেও তোকে পাওয়ার পর থেকে কমই খাই। মন টন খারাপ থাকলে ওই একটু একটু। নিশি কিছু বলল না, চুপচাপ সিগারেটটা ঢিল মেরে বাইরে ফেলে দিল। নিশি আধা ঘন্টা ধরে রুমের দরজা বন্ধ করে একান্তে বসে আছে। গালের চোখের পাপড়ি এখনো ভেজা। রিক্ত চলে গেছে আরো 20 মিনিট আগে। ওর সাথে রিক্তের বাবা, নিশির বাবা, ভাই সবাই গিয়েছে। রিক্ত ফ্লাইটে ওঠার পর চলে আসবে। যাওয়ার আগে রিক্ত নিশির সাথে দেখা করেছে। আশ্চর্যের ব্যাপার হলো রিক্ত নিশির পেটে চুমু আর ভালো থাকিস বলা ছাড়া আর একটা কথাও বলেনি। কেন যেন নিশির খুব ইচ্ছা করছিল রিক্তকে আটকে রাখতে, যেতে না দিতে,
কিন্তু নিজের ইগোর জন্য পারল না। আচ্ছা, নিশি কি বেশি বাড়াবাড়ি করেছে? যা হয়েছে তা তো হয়েই গেছে, এটা মেনে নিয়ে কি তার সামনে আগানো উচিত? নিশি জানে না কেন যেন কিছু ভালো লাগছে না ওর, বট বট ফাঁকা লাগছে। সময় বহমান, এটা যেমন নদীর স্রোতের মতো বইতে থাকে, আমরাও তো মেনে নিতে থাকি। শুধু আফসোস একটাই, চলে যাওয়া সময়গুলো আমরা আর ফিরে পাই না। নিশির প্রেগনেন্সির সময়গুলো এইভাবেই এগোচ্ছে। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে 10 মাস পড়েছে। হাঁটতে চলতে ভীষণ অসুবিধা হয় তার। এই তো পরশু সি সেকশনের ডেট। রিক্তের বাবা মা আর জয় নিশির ভীষণ খেয়াল রাখে, কিন্তু তবুও নিশি রিক্তের অভাব ফিল করে আর ভাবে একজন মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে। দেশের বাইরে যাওয়ার পর রিক্ত নিশির সাথে একেবারের জন্যও কথা বলেনি। প্রথম নিশি নিজে যে চাইতো ওর সাথে কথা বলতে, কিন্তু রিক্ত ইগনোর করে ফোন রেখে দিত, নানা অজুহাত দিত, ব্যস্ততা দেখাতো। এমন না যে সে খুব বিপদে আছে, কাজের চাপ বেশি বা সময় করতে পারছে না। ও দ্বীপে নিজের বাবা মা আর জয়ের সাথে ফোন দিয়ে কথা বলছে, রোজ ভিডিও কলও দিচ্ছে, সবার খোঁজ খবরও নিচ্ছে। এমনকি নিশির খোঁজও প্রতিদিন ওদের কাছ থেকেই নিচ্ছে। ফেসবুক ইনস্টাতে রোজ নতুন নতুন ছবি আপলোড দিচ্ছে। এইসব দেখে অভিমানের নিশিও এখন আর কথা বলতে চায় না। মাথা ব্যথার মলম নিয়ে নিতে নিশি তার ফুপির ঘরে এসেছিল। আজ সকাল থেকেই বড্ড মাথা ধরেছে ওর, ব্যথায় চোখ একদমই ফুলে গেছে, কিছুতেই কমছে না। কিন্তু এসে মনে হচ্ছে ভুল করে ফেলেছে। মা ছেলে মিলে কি সুন্দর হেসে হেসে ভিডিও কলে কথা বলছে। নিশিকে দেখে রিক্তের মা ডাক দিল। আরে নিশি আয়, দেখ রিক কি বলছে। নিশি তার মতো করেই বলল, মাথা ব্যথার মলমটা কোথায় রেখেছো, একটু দাও তো। সে কি মাথা ধরেছে নাকি? কখন? আমাকে আগে বলিসনি কেন? চোখ মুখ তো কেমন ফুলে দেখাচ্ছে। তেমন কিছু না, মলম দিলেই কমে যাবে। কোথায় রেখেছো বলো, আমি নিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের দ্বিতীয় ড্রয়ারে। তুই বস, আমি দিচ্ছি। নিশি বুঝতে পারল রিক্ত চুপচাপ তাদের কথাগুলো শুনছে। লাগবে না বলে নিশি নিজেই ড্রয়ার খুলে মলম নিয়ে চলে গেল। যাওয়ার পথে শুনেছে রিক্ত ওর মাকে বলছে, তেরামি ওর রন্ধ্রের মেশামা, চোখ ফুলে আছে মানে কান্না করে ব্যথা উঠিয়েছে, গিয়ে জিজ্ঞেস করো কেন কান্না করেছে। পুরোটা কথায় নিশির কানে আসলো। নিশি তেতে উঠে বলল, ফুপি, তোমার ছেলেকে বলে দাও আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি। মা, তোমার ভাইজিকে বলে দাও আমি ওর খেয়াল রাখছি না, নিজের বাচ্চার খেয়াল রাখছি। ওর কিছু হলে সেটার ইফেক্ট আমার বেবির উপর পড়বে, যেটা আমি মেনে নিব না। রিক্তের মা রেগে মেগে বলল, আমি এত কিছু বলতে পারবো না। যার যার কথা শেষে গিয়ে বল। হাজার হাজার মাইল দূরে থেকেও তোদের ঝগড়া শেষ হয় না। নিশি মুখ ফুলিয়ে ফুপির ঘর থেকে বেরিয়ে আসলো। খুব আসছে বাচ্চার খেয়াল নিতে। যে ছোট্ট একটা কল দিতে কথা বলতে পারে না, তার কাছে নিশি কিছুই আশা করে না। আজ সকালেই ফুটফুটে একটা মেয়ে বেবি হয়েছে নিশির। চোখগুলো দেখতে একদম রিক্তের মতো। সে সেকশনের পর প্রথম ভিডিও কলে কথা বলেছে রিক্ত নিশির সাথে। ওই দিন নিশি স্পষ্ট রিক্তের চোখে পানি দেখেছে। মিষ্টি মিষ্টি কথা বলে নিশির এতদিনের অভিমানটা যেন নিমিষেই দূর করে দিয়েছিল রিক্ত। কিন্তু এটা কেবল তার মেয়ে সারা হওয়ার দিন পর্যন্তই ছিল। এরপর রিক্ত আবারও নিশির সাথে কথা বলা বন্ধ করে দিল। নিশি জানে না রিক্ত তার সাথে এমনটা কেন করছে। এতটা চেঞ্জ কি আসলেই একটা মানুষ হয়? আজ সারার প্রথম জন্মদিন। মেয়ের জন্য টাকা পাঠিয়েছে রিক্ত। সেই টাকায় খরটা করে আয়োজন করা হয়েছে। সর্দার বাড়ির প্রতিটা মানুষকে নিমন্ত্রণ করাও হয়েছে। মূলত রিক্ত সবাইকে দেখাতে চাইছে সেও পারে, তারও টাকা আছে, সেও লাখ লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু এসব করে কি লাভ হচ্ছে? সেই তো নিজেকে নিশির বাবা চাচার মতোই অহংকারী তৈরি করছে। হ্যাঁ, একটা জিনিস আবার তার খুব ফায়দাও হয়েছে, আর সেটা হলো নিশির বাবা চাচা ভাইদের মুখে রিক্তের নাম একদম বৃষ্টির মতো ঝরে। নিশির বাবার মতো লোক পর্যন্ত রিক্তের প্রশংসায় পঞ্চমুখ। নিশির আর এইসব ভালো লাগছে না। মেয়েটাও খুব বিরক্ত করে। তাদের ঘরের মানুষ ছাড়া কারোর কোলে যেতে চায় না। ওকে সুন্দর একটা জামা পরিয়ে জয়ের কোলে দিয়ে দিল নিশি। চাচুর কোলে থাকতে বেশ পছন্দ করে সারা। জয়ও খুব আদর করে তার ভাতিজাকে। রিক্তের মায়ের জোড়াজুড়িতে বছর খানেক পর আজ আবারও শাড়ি পরেছে নিশি। তৈরি হওয়ার ইচ্ছে ছিল না একদমই।
লোকে মন্দ বলবে বলে তৈরি হওয়া। রিক্তের মা না বললেও নিশি ভালো করে বুঝতে পারছে এই দামি শাড়িটা তাকে রিক্তই দিয়েছে। কথা না বললেও রিক্ত তার জন্য, তার মেয়ের জন্য প্রায়ই নানান ধরনের জিনিস পাঠায়। সে নিশির সাথে একেবারেই কথা বলে না তা কিন্তু নয়, প্রতিদিনই কল দিয়ে তার মেয়েকে দেখতে চায়। মেয়ের খোঁজ খবর নিয়ে ফোন রেখে দেয়। নিশিকে যেন চিনেই না। রাগী ক্ষোভে নিশিও আজ যেতে কিচ্ছু বলে না। অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে মেয়েকে নিয়ে ঘরে এসেছে নিশি। পুরোটা অনুষ্ঠানে 1 মিনিটের জন্য কোল থেকে নামাতে পারেনি সারাকে। এত লাইটিং, হুড়োহুড়ি আর নিজেকে নিয়ে মাতামাতি দেখে সারা প্রচণ্ড ভীতু হয়ে আছে। মায়ের কোল থেকে আবারও এনজয়ও করেছে। ওর দাদা আর নানাতো নাতনি বলতে পাগল। একটু চোখ কড়া করে তাকালেই ওরা এসে নিশিকে ঝাড়তে শুরু করে। কলের আওয়াজে ফোন হাতে নিল নিশি। রিক্ত হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। পুরোটা অনুষ্ঠানে জয় রিক্তকে ভিডিও কল করেই পাঠিয়েছে। ভিডিওতে মেয়ের কান্না দেখে ফোনের ওপর থেকেই নিশিকে ধমকে রাখেনি। তার মেয়ে কাঁদবে কেন? এতগুলো মানুষ থেকে কি করে? সামান্য একটা বাচ্চাকে সামলাতে পারে না? কথাগুলো শুনে মাঝে মাঝে নিশির এমন রাগ ওঠে যা বলার মতো নয়। নিজে তো দূরে পড়ে আছে, বুঝবে কি? এই বিচ্ছু মেয়ে তাদের একদম নাকানি চুবানি খাইয়ে মারছে। কল রিসিভ করতে রিক্তের গম্ভীর স্বর শোনা গেল। সারা কোথায়? আমার মাথায়। এক চোর দিব। কথা ঠিকভাবে বলতে পারিস না? নিশি কিছু না বলে ক্যামেরা ঘুরিয়ে সারাকে দেখাতে লাগলো। আজ ওর বার্থডেতে প্রচুর খেলনা উঠেছে। ওখান থেকে কিছু খেলনা দিয়ে ওকে বিছানার মাঝে বসিয়ে রেখেছে নিশি। রিক্ত বেশ কিছুক্ষণ মিষ্টি সুরে তার মেয়ের সাথে কথা বলল। মেয়েটাও চোখ গোল গোল করে তার বাবার সাথেও করলো। আদো আদো বুলিতে বাবা মা দুজনকে ডাকতে পারে তারা। মেয়ের মুখের বুলি শুনে ঠোঁট এলিয়ে হাসলো রিক্ত। নিশিকে উদ্দেশ্য করে বলল, ওর গা থেকে এই বস্তা খোল। শ্বাস নিতে পারছে না মেয়েটা। মুখ ভেঙচে দিয়ে মেয়ের গা থেকে ভারী জামাটা খুলে ফেলল নিশি। নিজে পাঠিয়ে নিজেই এখন বস্তা বলছে। বজ্জাত লোক কোথাকারে। দিনগুলো আস্তে আস্তে এভাবেই কেটে যেতে লাগলো নিশির। দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। এই 4 বছরে পরিবর্তন হয়ে গেছে সবকিছু। আরও 3 বছর আগে শহরের জায়গা কিনেছে রিক্ত। জায়গা কেনার পরপরই ধরা হয়েছে বাড়ির কাজ। এই তো 1.5-2 মাস হবে তারা এই নতুন বাড়িতে উঠেছে। তাদের মেয়েটাও অনেকটা বড় হয়ে গেছে। ছোট ছোট পায়ে এখন সারা বাড়ি দৌড়াতে পারে। তার চটপটে কথায় সবাইকে মাতিয়ে রাখে। ওর দাদা দাদি তো নাতনি বলতে পাগল। পুরো বাড়ি জুড়ে আজ উৎসব মুখর পরিবেশ। নতুন বাড়িকে আরো নতুন করে সাজানো হয়েছে রিক্ত আসবে বলে। প্রায় 5 বছর পর দেশে আসছে রিক্ত। রিক্তের বাবা মা তো খুশিতে আত্মহারা। কেন কিছুরই ত্রুটি রাখছে না তারা ছেলের জন্য। নিশির মেয়েটাও আব্বু বলতে অজ্ঞান। নতুন জামা পরে নিশির পিছু পিছু কখন থেকে ঘুরঘুর করছে সাজিয়ে দেওয়ার জন্য। সে তার দাদা চাচুদের সাথে এয়ারপোর্টে যাবে তার আব্বুকে আনার জন্য। নিশি হাতের কাজ রেখে সারার আবদারি আগে পূরণ করলো। খুব সুন্দর করে মেয়েকে সাজিয়ে তার লম্বা চুলগুলো বেঁধে দিল। সারা তো দারুণ খুশি। বেগুনি রঙের গ্রাউন্ড জামাটা পরে পুরো ঘর ঘুরছে। একটু পরপর এসে বলছে, আম্মু, আমাকে প্রিন্সেসের মতো লাগছে, তাই না? হুম। হ্যাঁ মা, আমাদের প্রিন্সেস সারামণি। সারা মিষ্টি করে হাসলো। আম্মু, তুমিও চলো না আমাদের সাথে আব্বুকে আনতে। মাত্র 5 বছর বয়সে নিশির মেয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানে। পুরো বাপের মতো ট্যালেন্টেড হয়েছে। নিশি মানা করে দিয়েছে, ঘর গুছাতে লাগলো। সারা নাচতে নাচতে চলে গেল তার দাদুর ঘরে। এতগুলো বছর বাদে আজ মনের ভিতর কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে নিশির। বুকটা কেমন জানি ঠিপ ঠিপ করছে। হার্টবিট দ্রুত গতিতে চলছে। কোনোভাবেই এই ভয়, উত্তেজনা, ভালো লাগার সংমিশ্রণের অনুভূতিটা লুকাতে পারছে না। নিশি এখন বলতে দ্বিধা করবে না এই কয়েকটা বছরে সে রিক্তকে মিস করেনি। বলতে গেলে প্রয়োজনের অধিক তাকে নিশি মিস করেছে। এতটাই মিস করেছে যে আধা রাতে তার ছবি বুকে জড়িয়ে অসংখ্য চোখের জল ফেলেছে। নিশি মন থেকে কখনো চায়নি রিক্ত তাদের রেখে এত দূরে চলে যাক। নিশি চেয়েছিল রিক্ত তার সাথে স্বাভাবিক আচরণ করুক, তাকে বুঝুক। কিন্তু রিক্ত হয়তো কোনোদিনই তাকে বুঝেইনি। যদি বুঝতো তাহলে অবশ্যই এটা বোধগম্য হতো যে নিশি কখনো টাকা চায়নি, সুখ চেয়েছে। তবে যা হওয়ার তো হয়েই গেছে। অতীতের সময়টা তো নিশি আর ফিরিয়ে আনতে পারবে না।
বরং বর্তমান আর ভবিষ্যৎটা কিভাবে সুন্দর করা যায় সেটার ব্যবস্থা করতেই পারবে। আর এখন থেকে নিশি সেটারই প্রচেষ্টা করবে। নিশি রিক্তের পছন্দের সমস্ত খাবার খুব যত্ন সহকারে রান্না করেছে আজকে। পুরো ঘর নিজের হাতে সাজিয়েছে। ব্যালকনিতে রিক্তের পছন্দের অনেকগুলো ফুলের চারাও লাগিয়েছে। রক্তজবা ফুল রিক্তের বেশ পছন্দ, তাই এই গাছটা একদম বাড়ির সামনেই লাগিয়েছে। নিশি আর রিক্তের মা বাদে বাড়ির সকলেই রিক্তকে আনার জন্য এয়ারপোর্টে গিয়েছে। প্রায় অনেকটা সময় ব্যয় হয়েছে তারা গিয়েছে যে, হয়তো এখন এসেই পড়বে। নিশি তবুও মেয়েটার জন্য বুকটা কেমন খালি খালি লাগছে। ওকে ছাড়া কখনো এতটা সময় থাকেনি নিশি। ভাবতে ভাবতে হঠাৎই গাড়ির শব্দ শুনল। বুঝতে বাকি নেই ওরা এসে গেছে। রিক্তের মা উৎফুল্ল স্বরে বলল, নিশি, মনে হচ্ছে ওরা এসে গেছে। গাড়ির শব্দ হলো। ইস, কত বছর পর ছেলেটা আমার বাড়িতে এসেছে। আমি এগিয়ে গিয়ে দেখছি, বুঝলি। এতটুকু বলে রিক্তের মা দ্রুত বাইরের দিকে চলে গেল। নিশি নিঃশব্দে শ্বাস আটকে নিজের ঘরে চলে আসলো। নিশির কপাল ঘামছে, হাতে তালুও ঘামছে। ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে। কয়েক মিনিটের মাঝে ঘরের ড্রয়িং রুম থেকে চেনা পরিচিত সেই স্বর শোনা গেল। ফুপিকে উদ্দেশ্য করে রিক্ত বলছে, হয়েছে তোমার, কত কাঁদবে, থামো এখন। তুই কি বুঝবি, বজ্জাত ছেলে। রিক্ত মৃদু হেসে মায়ের মাথাটা বুকে চেপে ধরে রাখলো। দরজার আড়াল থেকে এইগুলো দেখছিল নিশি। রিক্তের পিঠটা আর বডির এক পাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। নিশি উকিঝুঁকি মেরে যতটুকু বুঝলো, রিক্ত আগের থেকে অনেক সুদর্শন হয়েছে। কথাবার্তায় অনেকটা চেঞ্জ এসেছে। গায়ের রংটাও যেন আরো উজ্জ্বল হয়েছে। হঠাৎ সারা আম্মু বলে ঠাস করে দরজা মেলে দিল। নিশি অবাক হওয়ার সময়টুকুও পেল না। এর আগে মেয়েটা তার হাত ধরে টেনে নিয়ে রিক্তের সামনে দাঁড় করালো। আম্মু, আসো আব্বুকে দেখতে। এত বছর পর রিক্তকে সরাসরি চোখের সামনে দেখে নিশি থমকে গেল। চোখ ছলছল করে উঠল ওর। নিশির চোখে পানি দেখে বোধহয় রিক্ত আনন্দিত হলো। আড়ালে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলো সে, যেটা আর কারোর চোখে না পড়লেও নিশির চোখে পড়েছে। অভিমানে রিক্তের সাথে কোনো কথা না বলেই নিশি ঘরে চলে গেল। এমন একটা মায়ার দয়াহীন ছেলের জন্য যে নিশি কেন কাঁদে। বালকনিতে দাঁড়িয়ে চোখের পানি মুছছে নিশি। রাত এখন 12টা হবে। কেন যেন আজ বড্ড কান্না পাচ্ছে ওর। আসার পর থেকে রিক্ত একেবারের জন্য নিশির সাথে কথা বলেনি। মেয়েকে নিয়ে ব্যস্ত থেকেছে। এমনটা নয় যে নিশি নিজের মেয়েকে হিংসা করছে, কিন্তু নিশির কষ্ট হচ্ছে। রিক্ত কেন একবারের জন্য তার সাথে কথা বলল না। নিশিকে তার এতটাই পর এক দৃষ্টিতে রক্তজবা ফুল গাছটার দিকে তাকিয়ে আছে নিশি। চাঁদের আলোয় ফুলগুলো উজ্জ্বল দেখাচ্ছে। বালকনি থেকে গাছের ডালপালাগুলো একদম হাতের নাগাল পড়ে। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যায়। ফুলগুলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসল নিশি। রিক্ত হাসলে কি চায় নিশি আজও বুঝতে পারল না। সে কি কখনো নিশিকে ভালো থাকতে দিবে না? নিশি আচমকায় পেছনে কারোর উপস্থিতি টের পেল। কে হবে এটা জানতে বাকি নেই তার। তবুও নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যে অনুভব করলো তার চুলের খোপা খুলে গিয়েছে। সেখানে রিক্ত গভীর করে মুখ ডুবিয়েছে। পরপর নিশি তার কোমরেও রিক্তের বলিষ্ঠ হাতের চাপ অনুভব করলো। এতগুলো বছর পর রিক্তের পুরুষালী ছোঁয়া পেয়েও নিশি থরথর করে কেঁপে উঠল। রিক্তের ঠোঁট নিশির কোণ স্পর্শ করতে চোখ বুঝে নিল নিশি। কানে গরম নিঃশ্বাসের পাশাপাশি রিক্তের সুগভীর স্বরও ভেসে আসলো। শাড়ি পরতে বলেছিলাম আজকে, পরিসনি কেন? নিশি কোনো কথা বলল না। রিক্ত নিশির কানে লতিতে কামড় বসালো। মৃদু আত্মনাদ করে উঠল নিশি। রিক্ত এক ঝটকায় নিশিকে তার দিকে ঘুরিয়ে নিল। দুগালে আঙুল চেপে বলল, কি হলো, কথা বল। নিশি তাও চুপ রইল। হঠাৎই রিক্তের স্বর মধুর ন্যায় কোমল হয়ে গেল। এসে পড়েছি তো, এখনো অভিমান করে থাকবি? এবার নিশি হুপিয়ে উঠে রিক্তকে জাপটে ধরল। হাও মাও করে কাঁদতে কাঁদতে রিক্তের বুকে কিল, ঘুষি, থাপ্পড় সব দিতে লাগলো। রিক্ত নিশিকে টাইট করে তার বুকে চেপে রাখলো। কোমল স্বরে বলল, ওই দিন আটকাসনি কেন? তুই একবার বললে আমি কখনোই যেতাম না। আমি তো তোকে যেতেও বলিনি। তোকে সুখী রাখার জন্য যাওয়া প্রয়োজন ছিল। টাকা পয়সায় কি সুখী হওয়া যায়? ওখানে যাওয়ার পর তুই আমাকে ভুলে গেছিস, আমাকে ইগনোর করিস, আমার সাথে কথা বলিস না। এসব কি রিক্ত? দূরত্ব কি ভালোবাসা কমিয়ে ফেলেছে? গুরুত্ব থাকলে দূরত্ব কোনো বিষয় না। তুই আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো তুই নিজেও জানিস না। তোকে দেখলে আমি ঠিক থাকি না,
তোর সাথে কথা বললে ওখানে আমার মন টিকে না, ইচ্ছে করে তোর কাছে ছুটে চলে আসি। নিজেকে সামলাতে পারি না, আমার কলিজা পুড়ে যায়, হৃৎপিণ্ড ছটফট করে। তোকে ছাড়া এতগুলো বছর আমি কিভাবে ছিলাম সেটা শুধু আমিই জানি। ওখানে নিজেকে শক্ত রাখার জন্য আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, সময়গুলো দ্রুত যাওয়ার জন্য তোকে দেখা বন্ধ করে দিয়েছি। লাখ লাখ টাকার কাজ রেখে তোর কাছে ছুটে চলে এসেছি, এরপরও বলবি দূরত্ব ভালোবাসা কমিয়ে ফেলেছে? নিশি চোখের পানি মুছে বোকার মতো আরেকটা প্রশ্ন করলো। তাহলে আজকে কথা বলিসনি কেন? রিক্ত শব্দ করে হেসে ফেলল। নিশির নাক টেনে দিয়ে বলল, তোর এই রূপটা দেখার জন্য প্রথমবার নিজ থেকে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস, আমার জন্য কেঁদেছিস, আমার প্রতি দুর্বলতা প্রকাশ করেছিস। আই ক্যান বিলিভ ইট নিশি, তুই আমার প্রতি এতটা উইক হয়ে পড়েছিস। আমার যে কতটা আনন্দ লাগছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। রিক্তের কথা শুনে নিশির এবার লজ্জা করতে লাগলো। লজ্জায় একদম লাল হয়ে গেল নিশি। রিক্ত হেসে ডাল থেকে একটা জবা ফুল ছিঁড়ে নিশির কানে গুজে দিল। লাল দোপাট্টাটা নিশির মাথায় ঘুমটার আকারে দিয়ে মুগ্ধ নয়নে হেসে বলল, রিক্তের রক্ত জবা, সারা জীবন থাকবি তো পাশে? যদি না থাকি? পা ভেঙে রেখে দিব। হেসে ওর বুকে কিল বসালাম। হিটলারগিরি বন্ধ কর এবার। এত বছর যেহেতু যায়নি, আর যাব না। রিক্ত ফট করে নিশিকে কোলে তুলে নিল। এই তো বুঝে গেছিস, এবার রুমে চল, ঘুমাবো, ভীষণ টায়ার্ড লাগছে। আরে ছাড় রিক্ত, পড়ে যাব আমি। নিশিকে বলার সুযোগ না দিয়ে রিক্ত নিশিকে রুমে নিয়ে আসলো। রিক্তের বুকের উপরে শুয়ে নিশিও আবেশে চোখ বুঝে নিল। তাদের ভালোবাসা চলুক জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত। শীতকালীন এক স্নিগ্ধ সকাল, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তুলতুলে নরম বিছানায় একই ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছে তারা দুজন। রিক্তের উন্মুক্ত বুকে মাথা রেখে আছে নিশি। গতকাল রাতটা নিশি এত মধুর কেটেছে যে বছরের পর বছর চলে গেলেও এই মুহূর্তগুলোর কথা ভুলবে না সে। হয়তো না ভোলার জন্যই রিক্ত তাকে এই সারপ্রাইজটা দিল। 2 দিন আগে এক অপরূপ সৌন্দর্য ঘেরা জায়গায় নিয়ে এসেছে রিক্ত নিশিকে। সে জায়গারই একটা রিসর্টের সুন্দরতম রুমের বিছানায় শুয়ে আছে তারা। নিশির মনটা আজকে ভীষণ খারাপ। সারা রাত দুজনের কারোরই ঘুম হয়নি। হয়তো আজ রিক্ত চলে যাবে বলে। কাউকে ঘৃণা করতে করতে কি তার প্রতি এতটাই দুর্বল হওয়া যায়? হয়তো যায়। তা না হলে নিশি কিভাবে হলো? নিদ্রাহীন রাতের জন্য দুজনেরই চোখ লালচে হয়ে আছে, কিন্তু নিশির চোখের চেয়েও রিক্ত চোখ বেশি লালচে দেখাচ্ছে। নিশি তো কেবল 2 রাত ঘুমায়নি, কিন্তু রিক্ত এই 1 সপ্তাহের একটি রাতও ঠিকভাবে ঘুমায়নি। রোজ সকালে উঠে নিশি দেখে রিক্ত তার দিকে কেমন নেশাভরা চাহনিতে তাকিয়ে আছে। ভোর এখন 5টা কি 5:30। এখান থেকে তারা একটু পরেই রওনা দিবে। বাসায় গিয়ে রিক্ত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ওর ফ্লাইট আজ রাতে। নিশি আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। নিশির গায়ে রিক্তের টি-শার্ট। কাল রাতের বিশেষ মুহূর্তগুলোর পর রিক্ত নিজেই এটা পরিয়ে দিয়েছে নিশিকে।
এখন আবার শাওয়ার নিতে হবে ভাবতেই গা অসার লাগছে নিষেধ, তাও শরীরকে জোর করে টেনে হিচড়ে ওয়াশরুমে নিয়ে গেল। ঠান্ডা ঠান্ডা সকালে ঠান্ডা ঠান্ডা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। রিক্তকে বিছানায় না দেখে খানিকটা ভ্রু কুচকে এলো। কয়েক কদম হেঁটে ব্যালকনিতে এসে দেখে রিক্ত শার্টলেস শরীরের সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার এক হাতে প্যান্টের পকেটে, অপর হাত তার এক হাত প্যান্টের পকেটে আর অপর হাতে সিগারেট। ভীষণ আশ্চর্য হলো নিশি। এর কি শীত লাগে না নাকি? এই ঠান্ডায় খালি গায়ে এইখানে কিভাবে দাঁড়িয়ে আছে? সিগারেট খেতে দেখে এইবার মেজাজটাই খারাপ হয়ে গেল নিশি। রেগে মেগে ওর পিছনে দাঁড়িয়ে এক ঝটকায় সিগারেটটা নিজের হাতে নিয়ে নিল। সাথে সাথে রিক্ত পিছন করে নিশির দিকে তাকালো। নিশি সিগারেটটা সামনে তুলে রাগী সুরে বলল, এটার কতদিন চলবে? রিক্ত কিঞ্চিত হাসলো। যতদিন চালাতে পারি। মানে তুই এটা আর ছাড়বি না? রিক্ত ঠোঁট কামড়ে হেসে নিশির অনেকটাই কাছাকাছি আসলো। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, কেউ তো কখনো ছাড়তে বলেনি, তাহলে কেন ছাড়বো? আশ্চর্য, কারো বললে কেন তোর ছাড়তে হবে? এটা স্বাস্থ্যের জন্য ঠিক না, তুই জানিস না? রিক্ত অবাক হওয়ার ভান করে বলল, আমার স্বাস্থ্যেরও খেয়াল রাখিস তুই? বাহ। নিশি বোকা বনে গেল। রিক্ত মিটমিটিয়ে হাসছে। নিশির রাগ উঠে গেল, আর কিছু বলবেই না। নিশি চলে যেতে নিচ্ছিল, রিক্ত পিছন থেকে হাত টেনে ধরল। রাগ করিস না, আর খাবো না। এমনিতেও তোকে পাওয়ার পর থেকে কমই খাই। মন টন খারাপ থাকলে ওই একটু একটু। নিশি কিছু বলল না, চুপচাপ সিগারেটটা ঢিল মেরে বাইরে ফেলে দিল। নিশি আধা ঘন্টা ধরে রুমের দরজা বন্ধ করে একান্তে বসে আছে। গালের চোখের পাপড়ি এখনো ভেজা। রিক্ত চলে গেছে আরো 20 মিনিট আগে। ওর সাথে রিক্তের বাবা, নিশির বাবা, ভাই সবাই গিয়েছে। রিক্ত ফ্লাইটে ওঠার পর চলে আসবে। যাওয়ার আগে রিক্ত নিশির সাথে দেখা করেছে। আশ্চর্যের ব্যাপার হলো রিক্ত নিশির পেটে চুমু আর ভালো থাকিস বলা ছাড়া আর একটা কথাও বলেনি। কেন যেন নিশির খুব ইচ্ছা করছিল রিক্তকে আটকে রাখতে, যেতে না দিতে, কিন্তু নিজের ইগোর জন্য পারল না। আচ্ছা, নিশি কি বেশি বাড়াবাড়ি করেছে? যা হয়েছে তা তো হয়েই গেছে, এটা মেনে নিয়ে কি তার সামনে আগানো উচিত? নিশি জানে না, কেন যেন কিছু ভালো লাগছে না ওর। বড় বড় ফাঁকা লাগছে। সময় বহমান, এটা যেমন নদীর স্রোতের মতো বইতে থাকে, আমরাও তো মেনে নিতে থাকি। শুধু আফসোস একটাই, চলে যাওয়া সময়গুলো আমরা আর ফিরে পাই না। নিশির প্রেগনেন্সির সময়গুলো এইভাবেই এগোচ্ছে। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে 10 মাস পড়েছে। হাঁটতে চলতে ভীষণ অসুবিধা হয় তার। এই তো পরশু সি সেকশনের ডেট। রিক্তের বাবা মা আর জয় নিশির ভীষণ খেয়াল রাখে, কিন্তু তবুও নিশি রিক্তের অভাব ফিল করে আর ভাবে, একজন মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? দেশের বাইরে যাওয়ার পর রিক্ত নিশির সাথে একেবারের জন্য কথা বলেনি। প্রথম নিশি নিজে যে চাইতো ওর সাথে কথা বলতে, কিন্তু রিক্ত ইগনোর করে ফোন রেখে দিত, নানা অজুহাত দিত, ব্যস্ততা দেখাতো। এমন না যে সে খুব বিপদে আছে, কাজের চাপ বেশি বা সময় করতে পারছে না। ও দিব্যি নিজের বাবা মা আর জয়ের সাথে ফোন দিয়ে কথা বলছে, রোজ ভিডিও কলও দিচ্ছে, সবার খোঁজ খবরও নিচ্ছে। এমনকি নিশির খোঁজও প্রতিদিন ওদের কাছ থেকেই নিচ্ছে। ফেসবুক, ইনস্টাতে রোজ নতুন নতুন ছবি আপলোড দিচ্ছে। এইসব দেখে অভিমানের নিশিও এখন আর কথা বলতে চায় না। মাথা ব্যথার মলম নিয়ে নিতে নিশি তার ফুপির ঘরে এসেছিল। আজ সকাল থেকেই বড্ড মাথা ধরেছে ওর। ব্যথায় চোখ একদমই ফুলে গেছে, কিছুতেই কমছে না। কিন্তু এসে মনে হচ্ছে ভুল করে ফেলেছে। মা ছেলে মিলে কি সুন্দর হেসে হেসে ভিডিও কলে কথা বলছে। নিশিকে দেখে রিক্তের মা ডাক দিল, আরে নিশি আয়, দেখ রিক কি বলছে। নিশি তার মতো করেই বলল, মাথা ব্যথার মলমটা কোথায় রেখেছো? একটু দাও তো। সে কি মাথা ধরেছে নাকি? কখন? আমাকে আগে বলিসনি কেন? চোখ মুখ তো কেমন ফুলে দেখাচ্ছে। তেমন কিছু না, মলম দিলেই কমে যাবে। কোথায় রেখেছো বলো, আমি নিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের দ্বিতীয় ড্রয়ারে। তুই বস, আমি দিচ্ছি। নিশি বুঝতে পারল রিক্ত চুপচাপ তাদের কথাগুলো শুনছে। লাগবে না বলে নিশি নিজেই ড্রয়ার খুলে মলম নিয়ে চলে গেল। যাওয়ার পথে শুনেছে রিক্ত ওর মাকে বলছে, তেরামি ওর রন্ধ্রে মেশামা, চোখ ফুলে আছে মানে কান্না করে ব্যথা উঠিয়েছে। গিয়ে জিজ্ঞেস করো কেন কান্না করেছে। পুরোটা কথায় নিশির কানে আসলো। নিশি তেতে উঠে বলল, ফুপি, তোমার ছেলেকে বলে দাও আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে।
আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি। মা, তোমার ভাইজিকে বলে দাও আমি ওর খেয়াল রাখছি না, নিজের বাচ্চার খেয়াল রাখছি। ওর কিছু হলে সেটার ইফেক্ট আমার বেবির উপর পড়বে, যেটা আমি মেনে নিব না। রিক্তের মা রেগে মেগে বলল। আমি এত কিছু বলতে পারবো না, যার যার কথা শেষে গিয়ে বল। হাজার হাজার মাইল দূরে থেকেও তোদের ঝগড়া শেষ হয় না। নিশি মুখ ফুলিয়ে ফুপির ঘর থেকে বেরিয়ে আসলো। খুব আসছে বাচ্চার খেয়াল নিতে। যে ছোট্ট একটা কল দিতে কথা বলতে পারে না, তার কাছে নিশি কিছুই আশা করে না। আজ সকালেই ফুটফুটে একটা মেয়ে বেবি হয়েছে নিশির। চোখগুলো দেখতে একদম রিক্তের মতো। সে সেকশনের পর প্রথম ভিডিও কলে কথা বলেছে রিক্ত নিশির সাথে। ওই দিন নিশি স্পষ্ট রিক্তের চোখে পানি দেখেছে। মিষ্টি মিষ্টি কথা বলে নিশির এতদিনের অভিমানটা যেন নিমিষে দূর করে দিয়েছিল রিক্ত। কিন্তু এটা কেবল তার মেয়ে সারা হওয়ার দিন পর্যন্তই ছিল। এরপর রিক্ত আবারও নিশির সাথে কথা বলা বন্ধ করে দিল। নিশি জানে না রিক্ত তার সাথে এমনটা কেন করছে। এতটা চেঞ্জ কি আসলেই একটা মানুষ হয়? আজ সারার প্রথম জন্মদিন। মেয়ের জন্য টাকা পাঠিয়েছে রিক্ত। সেই টাকায় খরটা করে আয়োজন করা হয়েছে। সর্দার বাড়ির প্রতিটা মানুষকে নিমন্ত্রণ করাও হয়েছে। মূলত রিক্ত সবাইকে দেখাতে চাইছে সেও পারে, তারও টাকা আছে, সেও লাখ লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু এসব করে কি লাভ হচ্ছে? সেই তো নিজেকে নিশির বাবা চাচার মতোই অহংকারী তৈরি করছে। হ্যাঁ, একটা জিনিস আবার তার খুব ফায়দাও হয়েছে, আর সেটা হলো নিশির বাবা চাচা ভাইদের মুখে রিক্তের নাম একদম বৃষ্টির মতো ঝরে। নিশির বাবার মতো লোক পর্যন্ত রিক্তের প্রশংসায় পঞ্চমুখ। নিশির আর এইসব ভালো লাগছে না। মেয়েটাও খুব বিরক্ত করে। তাদের ঘরের মানুষ ছাড়া কারোর কোলে যেতে চায় না। ওকে সুন্দর একটা জামা পরিয়ে জয়ের কোলে দিয়ে দিল নিশি। চাচুর কোলে থাকতে বেশ পছন্দ করে সারা। জয়ও খুব আদর করে তার ভাতিজাকে। রিক্তের মায়ের জোড়াজুড়িতে বছরখানেক পর আজ আবারও শাড়ি পরেছে নিশি। তৈরি হওয়ার ইচ্ছে ছিল না একদমই। লোকে মন্দ বলবে বলে তৈরি হওয়া। রিক্তের মা না বললেও নিশি ভালো করে বুঝতে পারছে এই দামি শাড়িটা তাকে রিক্তই দিয়েছে। কথা না বললেও রিক্ত তার জন্য, তার মেয়ের জন্য প্রায়ই নানান ধরনের জিনিস পাঠায়। সে নিশির সাথে একেবারেই কথা বলে না তা কিন্তু নয়। প্রতিদিনই কল দিয়ে তার মেয়েকে দেখতে চায়। মেয়ের খোঁজ খবর নিয়ে ফোন রেখে দেয়। নিশিকে যেন চিনেই না। রাগে ক্ষোভে নিশিও আজ যেতে কিচ্ছু বলে না। অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে মেয়েকে নিয়ে ঘরে এসেছে নিশি। পুরোটা অনুষ্ঠানে 1 মিনিটের জন্য কোল থেকে নামাতে পারেনি সারাকে। এত লাইটিং, হুড়োহুড়ি আর নিজেকে নিয়ে মাতামাতি দেখে সারা প্রচণ্ড ভীতু হয়ে আছে। মায়ের কোল থেকে আবারও এনজয়ও করেছে। ওর দাদা আর নানাতো নাতনি বলতে পাগল। একটু চোখ কড়া করে তাকালেই ওরা এসে নিশিকে ঝাড়তে শুরু করে।